শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 9 জুলাই বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় বড় রদবদল শীঘ্রই। বাদ যাচ্ছেন রাজনাথ সিং, নির্মলা সীতারমন, হরদীপ সিং পুরী। নতুন মুখ আসতে পারেন শক্তিকান্ত। গুরুত্ব পীযূষ গোয়েলকে। অবৈধ অনুপ্রবেশকারী ছাড়া অন্যদের বহিষ্কারে আপত্তি আজমল ব্রিগেডের। মুখ্যমন্ত্রীর দরবারে এআইইউডিএফ। 3 বছর সরকারি অনুমতি ছাড়াই রাজ্যে ব্যবসা করা যাবে, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের। অদূষণকারী ক্ষুদ্র শিল্পের জন্য বড় ছাড় দিল সরকার। বিধানসভায় ভাঙন সমস্যা তুলে ধরলেন বিধায়ক কিশোর নাথ। গোমরার পাইকানে অটো চুরি, সিসিটিভিতে ধরা পড়ল ঘটনা। কল রেকর্ড ও হোটেলের বিলি পরকীয়া প্রমাণে যথেষ্ট, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। 13 বছর ধরে পুরনো সদর দফতরের বাড়াই দেয়নি কংগ্রেস। কালাইন পুলিশের অভিযানে বিপুল চুরাই সামগ্রী উদ্ধার, ধৃত 2 মাদকাসক্ত। শিলচরে এসে রহস্যজনকভাবে নিখোঁজ ত্রিপুরার যুবক। এবং সর্বশেষ খবরটি হল 2.25 লক্ষে বিক্রি হয়েছে ইউজিসি নেটের প্রশ্নপত্র। নিট বিতর্কের মধ্যেই মোদী সরকারকে তুপ রাহুল গান্ধীর। এবারে শুনুন বিস্তারিত খবর। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত। বাদ পড়ছেন বেশ কয়েকজন নামী মন্ত্রী। তালিকায় রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, তেলমন্ত্রী হরদীপ সিং পুরী, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আগামী 20 জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হতে যাচ্ছে। মনে করা হচ্ছে তার আগেই নতুন মন্ত্রীরা শপথ নেবেন। বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের সংসদে পরিচয় করিয়ে দেবেন। মন্ত্রিসভায় কম বয়সীদের সুযোগ করে দেওয়া আসন্ন রদবদলের একটি অন্যতম উদ্দেশ্য। বিজেপির সভাপতি নিতিন নবীনের বয়স 46। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির শীর্ষ নেতৃত্ব চাইছেন 50-এর আশেপাশে বয়স এমন নেতাদের মন্ত্রিসভায় নিয়ে আসা। আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন, 2029-এ লোকসভার ভোট। 29-এর ভোটের জন্য উত্তরপ্রদেশের ক্ষমতা ধরে রাখা বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল মনে করছে ডবল ইঞ্জিন সরকারের গুরুত্ব তুলে ধরতে কেন্দ্রীয় সরকারকেও সমান তালে ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সেই লক্ষ্যে কম বয়সীদের মন্ত্রিসভায় আনার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বলাই বাহুল্য, এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। রদবদল যে গুরুত্বপূর্ণ মন্ত্রীরা বাদ যেতে পারেন তাদের অন্যতম প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রীর সমবয়সী রাজনাথ 2014 থেকে টানা কেন্দ্রীয় মন্ত্রিসভায় রয়েছেন। তার আগে তিনি বিজেপির জাতীয় সভাপতি ছিলেন। রাজনাথের ক্ষেত্রে বয়স ছাড়াও আরও একটি বিষয় বিবেচনায় রাখা হয়েছে। উত্তরপ্রদেশের রাজনীতিতে তার 2 পুত্র এখন অত্যন্ত সক্রিয়। বড় ছেলে রাজ্যের বিধায়ক, ছোট ছেলে উত্তরপ্রদেশ বিজেপির সহ সভাপতি। রাজনাথকে নিয়ে যাতে পরিবারতন্ত্রের অভিযোগ না ওঠে সেই কারণেও তাকে আপাতত অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিজেপি সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রীকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। কে তার স্থলাভিষিক্ত হবেন সে বিষয়টি অবশ্যই এখনও অস্পষ্ট রয়েছে। অনেক দিন ধরেই আলোচনায় আছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে সাংগঠনিক কাজে দাক্ষিণাত্যে ব্যবহার করা। তার জায়গায় নতুন অর্থমন্ত্রী হতে পারেন বর্তমানে শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীও বয়সের কারণে মন্ত্রিত্ব হারাতে পারেন। জানা যাচ্ছে রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসকে মন্ত্রিসভায় আনার ভাবনা রয়েছে। তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। তাকে অর্থ অথবা প্রতিরক্ষা মন্ত্রী করা হতে পারে। আসন্ন রদবদলে তুলনামূলকভাবে অনেক বেশি সংখ্যায় মন্ত্রীকে বাদ দেওয়ার ভাবনার অন্যতম কারণ বিজেপির নতুন শরিক দল। রাজ্যসভায় আম আদমি পার্টির যে 10 সাংসদ বিজেপিতে যোগ দিয়েছেন তাদের অন্যতম রাঘব চাড্ডাকে মন্ত্রিসভায় নেওয়ার ভাবনা রয়েছে। মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শিবসেনা ব্যঙ্গে 6 এমপি একনাথ শিন্ডের দলে যোগ দিয়েছেন। ফলে শিন্ডে গোষ্ঠীর আরও একজনকে মন্ত্রিসভায় নেওয়ার দাবি আছে। এছাড়া তৃণমূলের দল ত্যাগী এমপিদের মন্ত্রিসভায় নেওয়ার ভাবনা রয়েছে বিজেপির। নিট কেলেঙ্কারির দায়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। তবে বিজেপি সূত্রের খবর, এই কারণে তাকে মন্ত্রিসভা থেকে সরানোর ভাবনা দলে এখনও নেই। তবে উড়িষ্যায় মুখ্যমন্ত্রী বদলের একটি ভাবনা বিজেপির শীর্ষ নেতৃত্বের বিবেচনাধীন। বর্তমান মুখ্যমন্ত্রী মোহন মাঝির কাজকর্ম নিয়ে শীর্ষ নেতৃত্ব সন্তুষ্ট নন।
মাঝিকে সরানো হলে নতুন মুখ্যমন্ত্রী হতে পারেন ধর্মেন্দ্র প্রধান। পরবর্তী খবরটি হলো, আসাম থেকে বাংলাদেশে এ রাজ্যের বাসিন্দাদের ঠেলে পাঠানোর ব্যাপারে উদ্বেগ ব্যক্ত করল এআইইউডিএফ। দল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বলেছে, যারা প্রকৃত অবৈধ অনুপ্রবেশকারী তাদের বহিষ্কারে কোনো আপত্তি নেই, কিন্তু ভারতীয়দের ঠেলে পাঠানোর চেষ্টা হলে সেটা উচিত হবে না। বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে নেওয়া উচিত বলে দল মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি, উচ্ছেদ অভিযান, অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ একাধিক দাবি তুলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকপত্র দিয়েছে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ এআইইউডিএফ। দলের মুখপাত্র রফিকুল ইসলাম বলেন, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে তাদের দল, তবে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানোর আগে সে দেশের সরকারের সঙ্গে আলোচনা করা উচিত। দলের সভাপতি বদরুদ্দিন আজমলও একই অবস্থানের কথা জানিয়েছেন বলে দাবি করেন তিনি। অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করে রফিকুল ইসলামের দাবি, এটি প্রকৃত অর্থে অভিন্ন দেওয়ানি বিধি নয়, বরং হিন্দু ব্যক্তিগত আইন চাপিয়ে দেওয়ার চেষ্টা। তাই এই আইন প্রত্যাহারের দাবি জানিয়েছে দল। উচ্ছেদ অভিযানের প্রসঙ্গেও এআইইউডিএফের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনো পরিবারকে উচ্ছেদ করা উচিত নয়। আগে পুনর্বাসন, তারপর উচ্ছেদ নীতি গ্রহণের আহ্বান জানিয়েছে তারা। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় অপরাধের হার বেশি বলে যে অভিযোগ করা হয় তা নস্যাৎ করে দলের মুখপাত্র বলেন, অপরাধের কোনো ধর্ম হয় না, এ ধরনের প্রচার কেবল বিভ্রান্তি চড়ায়। অযোধ্যা প্রসঙ্গে তিনি বলেন, বাবরি মসজিদ ভাঙ্গার ঘটনা মুসলিম সমাজের কাছে এখনও বেদনাদায়ক স্মৃতি, তবে বর্তমানে যে রাম মন্দির নির্মিত হয়েছে তাকে সম্মান জানানো উচিত। পরবর্তী খবরটি হলো, আসামে শিল্প ও উদ্যোগ গড়ে তোলার ক্ষেত্রে বড় নীতিগত সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, রাজ্যের ক্ষুদ্র ও পরিবেশ দূষণহীন শিল্প প্রতিষ্ঠানগুলি ব্যবসা শুরু করার জন্য প্রথম 3 বছর কোনো সরকারি অনুমোদন বা ছাড়পত্রের প্রয়োজন হবে না। মুখ্যমন্ত্রী বলেন, ব্যবসা শুরু করার ক্ষেত্রে অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা কমিয়ে উদ্যোক্তাদের জন্য আরও সহজ পরিবেশ তৈরি করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। তার কথায়, আসামে ব্যবসা করা আরও সহজ করে তুলছি। ক্ষুদ্র অদূষণকারী শিল্প প্রতিষ্ঠানগুলি প্রথম 3 বছর সরকারি অনুমতি ছাড়াই কার্যক্রম শুরু করতে পারবে। আমি চাই আমাদের উদ্যোক্তারা অনুমোদনের পেছনে সময় নষ্ট না করে নতুন মূল্য সৃষ্টি এবং ব্যবসা গড়ে তোলায় মনোযোগ দিন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে বিশেষভাবে উপকৃত হবে নবীন উদ্যোগ, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং প্রথম প্রজন্মের উদ্যোক্তারা, যারা পরিবেশের উপর কম প্রভাব ফেলে এমন শিল্প বা পরিষেবা খাতে ব্যবসা শুরু করতে চান। সরকারের এক শীর্ষ আধিকারিক জানান, ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলা, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান বৃদ্ধি করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত কয়েক বছরে শিল্প স্থাপনের নিয়ম সহজ করা, সরকারি পরিষেবার ডিজিটাল রূপান্তর এবং শিল্পক্ষেত্রে নিয়ন্ত্রক জটিলতা কমানোর লক্ষ্যে একাধিক সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। এছাড়া অ্যাডভান্টেজ আসাম বিনিয়োগ সম্মেলন এবং বিভিন্ন শিল্পনীতি গ্রহণের মাধ্যমে আসামকে বিনিয়োগের অন্যতম সম্ভাবনাময় গন্তব্য হিসেবে তুলে ধরার প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছে সরকার। নতুন নীতির ফলে যোগ্য শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে সময় ও ব্যয় উভয়ই কমবে বলে সরকারের আশা। একই সঙ্গে উৎপাদন, পরিষেবা এবং অন্যান্য স্বল্প ঝুঁকিপূর্ণ অর্থনৈতিক ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ ও অংশগ্রহণও বাড়বে। সরকারের মতে, ক্ষুদ্র শিল্পের প্রবেশে প্রশাসনিক বাধা কমানো গেলে উদ্ভাবন, স্থানীয় উদ্যোগ এবং রাজ্যের শিল্পবৃত্তি আরও শক্তিশালী হবে। পরবর্তী খবরটি হল, বড়খলা বিধানসভা কেন্দ্রের দীর্ঘদিনের নদী ভাঙ্গন সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে আসাম বিধানসভার বাজেট অধিবেশনে গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করলেন বিধায়ক কিশোর নাথ। জল সম্পদ বিভাগের অধীনে নদী ভাঙ্গন রোধে চলমান ও প্রস্তাবিত বিভিন্ন কাজের বিষয়ে বিধানসভায় আলোচনা করেন তিনি। ইতিমধ্যেই বাজেটে বড়খলা সমষ্টির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নদী ভাঙ্গন প্রতিরোধমূলক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। বাজেটে অন্তর্ভুক্ত হওয়া উল্লেখযোগ্য কাজগুলি হল, নিমাটবাড়ি মন্দির ও রাজা গোবিন্দ চন্দ্র হাই স্কুল এলাকা, দক্ষিণ বুড়িবাইল ও উত্তর বুড়িবাইল, রাজনগর ফেরিঘাট ও গাগরাপার ভেটেরিনারি এলাকা, গাগরা নদীর ডাইক, এসটি রোড থেকে পিডাব্লিউডি ব্রিজ পর্যন্ত, গাগরা নদীর এলগিন ঘাটের ভাঙ্গন, হাতিরহার এলাকায় বরাক নদীর ভাঙ্গনের পাশাপাশি বড়খলার চিত্রসঙ্গন, দুমকর ও রানীনগর এলাকার দীর্ঘদিনের নদী ভাঙ্গন সমস্যার স্থায়ী সমাধানের জন্য
বাজেট অধিবেশনে প্রস্তাব রাখেন বিধায়ক কিশোরনাথ। বিধায়ক কিশোরনাথ নদী ভাঙ্গনের কারণে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে জল সম্পদ বিভাগের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বড়খোলা কেন্দ্রের মানুষের সমস্যা বিধানসভায় তুলে ধরে উন্নয়ন ও স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বিধায়ক কিশোরনাথ। পরবর্তী খবরটি হল, পরকীয়া নিয়ে আরও এক তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, স্রেফ ফোনের কল রেকর্ড এবং হোটেলের বিলেই পরকীয়া প্রমাণিত হতে পারে। সর্বোচ্চ আদালত সাফ বলছে, স্বামীর ফোনের কল রেকর্ড বা তার হোটেলের বিলের তথ্য পরকীয়ার প্রমাণ হতে পারে। তাই কোনো স্ত্রী যদি সেগুলি দেখতে চান তাহলে তা দেখার অনুমতি দিতে হবে। মূল মামলাটি রাজস্থানের জয়পুরের। এক মহিলা 2022 সালে স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা করেন। ওই মহিলা দাবি করেন তার স্বামী যে পরকীয়ায় লিপ্ত সেটা তার ফোন কলের রেকর্ড এবং হোটেলের বিল দেখলেই প্রমাণিত হবে। প্রাথমিকভাবে পরিবার আদালত সাফ জানিয়ে দেয়, অভিযুক্ত যুবকের ফোনের কল রেকর্ড এবং হোটেলের বিলের তথ্য মুখবন্ধ খামে আদালতে জমা দিতে হবে। প্রাথমিকভাবে ওই মহিলা হোটেলের সিসিটিভি ফুটেজই চেয়েছিলেন, কিন্তু মামলা দায়ের হওয়া পর্যন্ত সিসিটিভি ফুটেজ হোটেলের ডেটাবেস থেকে ডিলিট হয়ে যায়। তাই হোটেলের বিল এবং চেক ইনের সময় জমা দেওয়া পরিচয়পত্র দেখতে চান তিনি। কিন্তু অভিযুক্ত স্বামীর দাবি ছিল এই তথ্যগুলি প্রকাশ করার অর্থ তার মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা। পরে মামলাটি হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে চলে আসে। সর্বোচ্চ আদালতের মনমোহন এবং বিচারপতি কে বিনোদচন্দ্রন ওই অভিযুক্ত স্বামীর যুক্তি উড়িয়ে দিয়েছেন। সুপ্রিম কোর্ট বলছে, ফোন কলের রেকর্ড এবং হোটেলের বিলেই পরকীয়া প্রমাণ হতে পারে। দিল্লি হাইকোর্ট বলেছিল, ওই মহিলা শুধু নিজের অভিযোগের সপক্ষে কিছু প্রমাণ তুলে ধরতে চেয়েছেন। পরবর্তী খবরটি হল, নিট ইউজি পরীক্ষা নিয়ে দেশ জুড়ে অব্যাহত তীব্র বিতর্কের মধ্যেই এবার ইউজিসি নেট পরীক্ষা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার দাবি, পরীক্ষা শুরুর আগে ইউজিসি নেটের সোশিওলজি বা সমাজবিদ্যার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে এবং দেশের বিভিন্ন প্রান্তে তা চড়া দামে বিক্রি করা হয়েছে। প্রশ্ন ফাঁসের এই বিষয়ে খুব উগরে দিয়ে কংগ্রেস সাংসদ জানিয়েছেন, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি এবং রাজস্থানে এই প্রশ্নপত্র প্রায় 2.25 লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে রাহুল গান্ধী একগুচ্ছ অভিযোগ তুলে ধরেছেন। একটি সংবাদ মাধ্যমের রিপোর্টের সূত্র টেনে তিনি জানান, পরীক্ষার ঠিক আগেই 100 পাতার একটি পিডিএফ ফাইল সব জায়গায় ছড়িয়ে পড়েছিল। এই পিডিএফটি মূলত প্রশ্নপত্র তৈরির খসড়া, যা শুধুমাত্র পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর কাছেই থাকার কথা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আসল পরীক্ষার সমাজবিদ্যা প্রশ্নপত্রের প্রায় 90টি প্রশ্নের সঙ্গে ওই পিডিএফের হুবহু মিল পাওয়া গেছে। রাহুল গান্ধীর অভিযোগ, এই একই চক্র সিএসআইআর, নেট, এইচটিইটি এবং এডি এর মতো অন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গেও জড়িত। মোদী সরকারকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, একের পর এক কেলেঙ্কারির পরও সরকার নীরবতা পালন করছে, কারণ লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর দিনরাত এক করা পরিশ্রমের কোনো মূল্যই এই সরকারের কাছে নেই। অন্যদিকে প্রশ্ন ফাঁসের এই গুরুতর অভিযোগের পাশাপাশি গত 30 জুনের পরীক্ষায় বসা পরীক্ষার্থীরা প্রশ্নপত্রের মান নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। পরীক্ষার্থীদের একাংশের দাবি, সমাজবিদ্যার প্রশ্নপত্রে অসংখ্য বানান ভুল, ব্যাকরণগত ত্রুটি এবং দায়সারা বাক্যে ভরা ছিল। অন্তরা চক্রবর্তী নামে এক পরীক্ষার্থী সামাজিক মাধ্যমে প্রশ্নপত্রের বেশ কিছু মারাত্মক ভুল তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন যে সমাজবিজ্ঞানী রেজদারের নাম ভুল করে লেখা হয়েছে পুজ্জার, সোশ্যাল হয়ে গেছে ওবাল, পার্সনসকে লেখা হয়েছে পার্সো, গুরিয়ে হয়েছে গুনিয়ে এবং নুসবম হয়ে গেছে নুসবত। এমনকি এবার দেশাইয়ের নামও বদলে একে দেশাই করে দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের অভিযোগ, প্রশ্নপত্রের প্রায় অর্ধেকটা জুড়েই এ ধরনের মারাত্মক বানান ও ব্যাকরণগত ত্রুটি ছিল। অনেক প্রশ্ন দেখে মনে হয়েছে সেগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা এবং সিলেবাসের বাইরে থেকে এমন কিছু বই ও চিন্তাবিদদের নাম দেওয়া হয়েছে যার সঙ্গে পাঠ্যসূচির কোনো সম্পর্ক নেই। আরও এক পরীক্ষার্থী দাবি করেছেন, মোট 150টি প্রশ্নের মধ্যে অন্তত 67টি প্রশ্ন 2024 সালের একটি পরীক্ষা থেকে হুবহু তুলে দেওয়া হয়েছে। এমনকি উত্তরের বিকল্পগুলির ক্রম পর্যন্ত বদলানোর প্রয়োজন বোধ করেনি এনটিএ। তবে এই গোটা বিষয়টি নিয়ে পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।